আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর চ্যাপ্টার 1 নিয়ে। তো চ্যাপ্টার 1টা হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিটের বীজগাণিতিক প্রয়োগে ধারণা। তো চ্যাপ্টার 1টা যে আছে, এই চ্যাপ্টার 1টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার 1টা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তো পরবর্তীতে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো তোমরা নিজেই সলভ করতে পারবা ইনশাল্লাহ। তো দেখো, এই চ্যাপ্টার 1টা শুরু করতে গেলে আমাদের কিছু বেসিক জানতে হবে। চ্যাপ্টার 1টা শুরু করতে গেলে আমাদের কিছু বেসিক জানতে হবে। তো এখানে আমি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যাব, অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করব যেন তোমরা বুঝতে পারো। তো দেখো, এখানে সবার প্রথম যে দুইটা বেসিক জানতে হবে সেটা হচ্ছে পোলার ফর্ম জানা এবং রেক্ট্যাঙ্গুলার ফর্ম জানা। পোলার ফর্ম কোনটা, রেক্ট্যাঙ্গুলার ফর্ম কোনটা, এই দুইটা বেসিক জানতে হবে। তো পোলার ফর্ম কোনটা? পোলার ফর্ম চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পোলার ফর্মে একটা কি থাকবে, পোলার ফর্মে একটা পোলার ফর্ম আমি শর্ট করে লিখলাম, তোমরা লিখে নিও। তো পোলার ফর্মে একটা কি থাকবে, পোলার ফর্মে একটা কোণ থাকবে, পোলার ফর্মে একটা কোণ থাকবে। হ্যাঁ, অর্থাৎ যে অ্যাঙ্গেল অফ থিটা, এটা কি ফর্ম বলতে পারবা? এটা অবশ্যই একটা কি ফর্ম, পোলার ফর্ম। কারণ পোলার ফর্মে একটা কোণ থাকবে, পোলার ফর্মে একটা কোণ থাকবে, এই কোণটা যেখানেই থাকবে সেটাই মূলত কি ফর্ম, পোলার ফর্ম। পোলার ফর্ম। আচ্ছা, তাহলে তোমাদের তাহলে এটা বলো তো দেখি কি ফর্ম। 15 অ্যাঙ্গেল অফ 50, অর্থাৎ 50 অ্যাঙ্গেল অফ 50, এটা কি ফর্ম? এটা কি ফর্ম? এটা অবশ্যই একটা পোলার ফর্ম না? কারণ এখানে একটা অ্যাঙ্গেল আছে, আর অ্যাঙ্গেল থাকলেই সেটা কি হয়ে যায়, পোলার। পোলার অ্যাঙ্গেল থাকলেই সেটা কি হয়ে যায়, পোলার ফর্ম। তাহলে পোলার ফর্ম একটু চিনতে পারছো, এইটুকু বেসিক জানলে ইনশাল্লাহ, বেশি লাগবে না। আচ্ছা, তারপরে দেখো রেক্ট্যাঙ্গুলার ফর্ম। রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কি? রেক্ট্যাঙ্গুলার ফর্মটা হচ্ছে তোমার এখানে একটা অপারেটর কাজ করবে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে একটা অপারেটর কাজ করবে। সেই অপারেটরটার নাম হচ্ছে জে অপারেটর, সেই অপারেটর নাম হচ্ছে জে অপারেটর। তো এটাকে মূলত এভাবে লিখে, রেক্ট্যাঙ্গুলারকে মূলত এইভাবে লিখে যে এক্স প্লাস জে ওয়াই, এক্স এর মান যদি 5 নেই প্লাস ওয়াই এর মান যদি 6 নেই, এটা বলতে পারবা কি ফর্ম? এটা বলতে পারবা কি ফর্ম? এটা অবশ্যই একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, কারণ রেক্ট্যাঙ্গুলার ফর্মে একটা জে থাকবে, যেখানেই জে থাকবে সেটাই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, একদম সহজ কথায়। তাহলে এটা কি ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আচ্ছা, তাহলে ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাদের আরেকটু দেখি কতটুকু বুঝলে এই দুইটা বেসিক থেকে। আচ্ছা, এই বেসিকগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বেসিকগুলো না জানলে কিন্তু এই ম্যাথগুলো করতে পারবে না অর্থাৎ, বোঝা গেছে? আচ্ছা, দেখো আমি আরেকটু দিই 20 অ্যাঙ্গেল অফ 60.93, এটা বলতে পারবা কি ফর্ম? এটা বলতে পারবা কি ফর্ম? এটা অবশ্যই কি ফর্ম, একটা পোলার ফর্ম, কারণ এখানে একটা অ্যাঙ্গেল আছে। এটা অবশ্যই একটা কি ফর্ম, এটা অবশ্যই একটা পোলার ফর্ম, পোলার ফর্ম। কারণ আমি তো আগেই বলছি, যেখানেই অ্যাঙ্গেল থাকবে, যেখানেই অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলটা যেখানেই থাকবে সেটাই হচ্ছে পোলার ফর্ম। তাহলে এটা একটা পোলার ফর্ম, ক্লিয়ার? আচ্ছা, যদি দেই 20 প্লাস যে 16.93, এটা বলতে পারবা কি ফর্ম? এটা অবশ্যই একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, কারণ এখানে একটা জে আছে, আর আমি বলছি যে জে থাকলেই সেটা কি ফর্ম হয়ে যায়, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে ক্লিয়ার, পোলার ফর্ম কোনটা, রেক্ট্যাঙ্গুলার ফর্ম কোনটা, এটুকু বেসিক তোমাদের ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানবো যে পোলার ফর্মে কোনটার মাঝে কোনটা করতে হয়, রেক্ট্যাঙ্গুলার ফর্মে কোনটার মাঝে কোনটা করতে হয়। বোঝা গেছে? তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে
এগুলো তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট, তাহলে আমরা আমাদের অধ্যায়টাতে ফিরে যাই, তাই না? তো আমাদের অধ্যায়টা কি আছে যে আর এল সি প্যারালাল সার্কিটের বীজগাণিতিক প্রয়োগের ধারণা, তাই না? প্যারালাল সার্কিটের বীজগাণিতিক প্রয়োগের ধারণা। তো দেখো এখানে আরতে হচ্ছে এখানে রেজিস্ট্যান্স, RESIS রেজিস্ট্যান্স, আরতে হচ্ছে রেজিস্ট্যান্স, এলতে হচ্ছে ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্স, এলতে হচ্ছে ইন্ডাকট্যান্স এবং সিটা আছে না, এই সিতে হচ্ছে ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স। তো বোঝা গেছে? তাহলে কি, তাহলে যে আর এল সি, তাহলে দেখো তো আর এর প্রতীক এরকম না, আর এর প্রতীক বোঝা গেছে? তো এল এর প্রতীক এরকম না, এরকম, এবং সির প্রতীক এরকম না, এই যে এরকম। তো তিনটা আর এল সি তিনটা কী অবস্থায় থাকবে? তিনটা প্যারালাল অবস্থায় থাকবে। কথা ক্লিয়ার? আচ্ছা, আর এল সি প্যারালাল, তাহলে তিনটাকে আমরা প্যারালাল করে দিলাম, যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স তিনটাকে কি করে দিলাম? প্যারালাল সার্কিট করে দিলাম। যেহেতু আমাদের অধ্যায়টাতেই আছে আর এল সি প্যারালাল সার্কিট বা RLC প্যারালাল সার্কিটের বীজগাণিতিক প্রয়োগের ধারণা। তো এটা যদি RLC প্যারালাল সার্কিট হয়, তো RLC প্যারালাল সার্কিটে আমাদের কিছু শর্ত মানতে হবে, বোঝা গেছে? তো মানতে হবে কি শর্ত? তো শর্তটা কি একটু দেখে নেই। আচ্ছা, তো দেখো এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স ইউজ করি, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স, এটা ক্যাপাসিট্যান্সের প্রতীক। আর ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। আমরা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, সেই ছোটো থেকেই পড়ে আসতেছি, অর্থাৎ প্রথম সেমিস্টার থেকেই পড়ে আসতেছি। এটা আমরা সকলেই জানি যে ক্যাপাসিটরের একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। তো এই ক্যাপাসিটরের যে এককটা আছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, এই ফ্যারাড বা মাইক্রোফ্যারাডে আমরা কখনোই এটাকে এককে রাখতে পারবো না। ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর শুরু থেকে শেষ পর্যন্ত যে ম্যাথগুলা করবা, সেই ম্যাথগুলোর ক্ষেত্রে এই এককগুলোকে কখনোই আমরা কিসে রাখতে পারবো না? ফ্যারাড বা মাইক্রোফ্যারাডে রাখতে পারবো না। তো কিসে রাখতে হবে আমাদের এককগুলোকে ওহমে রাখতে হবে। কথা বোঝা গেছে? এককগুলোকে ওহমে রাখতে হবে। তো এটা কীভাবে ওহমে আনবো এই ফ্যারাড বা মাইক্রোফ্যারাড থেকে, এটা একটু পরে দেখাবো। আচ্ছা, তারপরে দেখো আরেকটা আছে কি, কথা ক্লিয়ার? যত আরেকটা আছে কি যে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, বোঝা গেছে? তো ইন্ডাক্টরের এককটা কি? হেনরি। তো আমরা এই হেনরিটাকেও কখনো কিসে রাখতে পারবো না? এই ইন্ডাকট্যান্সের এককটাকে কখনোই হেনরিতে রাখতে পারবো না, এটাকেও আমাদের ওহমে রাখতে হবে। তো বোঝা গেছে? এই এককগুলোকে কখনোই কিসে রাখতে পারবো না? ফ্যারাড বা মাইক্রোফ্যারাডে রাখতে পারবো না, হেনরিতেও রাখতে পারবো না, সেটাকে কিসে রাখতে হবে? ওহমে রাখতে হবে। কথা আমার বোঝা গেছে? আচ্ছা, তো দেখো কিভাবে আমরা ওহমে নেব, এই এককগুলোকে কিভাবে ওহমে নেব। তো দেখো ইন্ডাকট্যান্স টু ওহম, তারপর হচ্ছে ক্যাপাসিট্যান্স টু ওহম। তার মানে ইন্ডাকট্যান্স থেকে কিভাবে ওহমে নেব এবং ক্যাপাসিট্যান্স থেকে কিভাবে ওহমে আমরা কনভার্ট করে নিব এই এককগুলোকে। তো বোঝা গেছে? আচ্ছা, তোমার সাথেই থাকো। দেখো তো ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে ওহমে নিব ইন্ডাকট্যান্সটাকে। তো ইন্ডাকট্যান্স এর ক্ষেত্রে আচ্ছা, তো ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে যখন আমরা ওহমে নিব,
তো ওহমে নেওয়ার ফলে এলটা হয়ে যাবে আমাদের এক্সএল, এলটা হয়ে যাবে এক্সএল। আর এক্সএল সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2πf/L। তাহলে ইন্ডাকট্যান্সটাকে যখন আমরা ওহমে নেব, এলটা হয়ে যাবে এক্সএল, এক্সএল সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2πf/L। আচ্ছা, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে দেখি যে ক্যাপাসিট্যান্স এর ক্ষেত্রে যখন আমরা মানটা ওহমে নিব, সিটা হয়ে যাবে আমাদের এক্স সি। আর এক্স সি সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/2πf/c। কথা ক্লিয়ার? আচ্ছা, না ক্লিয়ার হইলে তোমরা কমেন্ট কইরো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কিভাবে ইন্ডাকট্যান্স থেকে ওহমে নিব আর হচ্ছে ক্যাপাসিট্যান্স থেকে ওহমে নিব। তো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে সিটাকে যখন আমরা ওহমে নিব, সিটা হয়ে যাবে এক্সি, এক্সি সমান সমান একটা ফর্মুলা, সেটা হচ্ছে 1/2πfc। বোঝা গেছে? আচ্ছা, তো এটার একটা ছোট্ট একটা উদাহরণ আমরা দেখে নিই। তো এটা তো আমরা দেখলাম যে কীভাবে ওহমে নেয়, একটু বাস্তবে দেখি যে কীভাবে ওহমে নেয়। আচ্ছা, একটা মান, যে কোনো একটা মান নিই। তো দুইটা নিয়মে আমরা কি করব, ওহমে কনভার্ট করে নিব। তো একটু দেখি কিভাবে নেওয়া যায়। আচ্ছা, একটু উদাহরণ দেখে নিই যে কিভাবে ওহমে নেয় মানগুলোকে। আচ্ছা, তো দেখো একটা মান লিখলাম, কলম লেখে না গেরে। আচ্ছা দেখো, এল সমান সমান একটা মান লিখলাম 0.5 হেনরি। এল সমান সমান একটা মান লিখলাম 0.5 হেনরি, অর্থাৎ এইচ। তো আমরা জানি কি, এলটাকে যদি আমরা ওহমে নেই, এলটা হয়ে যাবে এক্সএল। আর এক্সএল সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2πf/L। বোঝা গেছে? তো 2 একটা মান আছে, এই মানটা আমরা সকলেই জানি যে 3.1416। তো 3.1416। আচ্ছা, ফ্রিকোয়েন্সি এফতে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটা, বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তো যদি কোয়েশ্চেনে ফ্রিকোয়েন্সি দেয়াই থাকে তাহলে তো ভালো, আর না দেয়া থাকলে আমরা 50 হার্টজ দিয়ে সবগুলো ম্যাথ সমাধান করব। বোঝা গেছে? আচ্ছা, 50 গুণন, তারপর দেখো এল, দেখো এলের একটা মান পাইছি না, 0.5। আচ্ছা, তাহলে 0.5, এখন এটা ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন করে দিলে যেটা মান আসবে সেইটাই হচ্ছে ওহমের মান। তাহলে আমরা ক্যালকুলেশন করি যে 2 গুণন 3.1416। তো বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা একটা ফাইনালি মান পাইছি যে 157.08 ওহম। দেখো আমি মানটা কিন্তু ওহমে আনছি, এল থেকে ওহমে কিন্তু মানটা কনভার্ট করে আনছি। কিভাবে আনছি দেখলাই তো। আচ্ছা, তাহলে এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে সি মানটা তাহলে ওহমে দেখান। আচ্ছা, তাহলে সির মানটা, সি সমান সমান একটা মান নিলাম 0.5 ফ্যারাড। আচ্ছা, সিটাকে যদি ওহমে নেই, তাহলে সিটা হয়ে যাবে কি এক্স সি। আচ্ছা, এক্স সি সমান সমান একটা ফর্মুলা পড়ছি, সেটা হচ্ছে 1/2πf/c। আচ্ছা, এখন এই এফ মানটা আগেরটার মতো করে দাও, যেটা মান আসবে সেটাই হচ্ছে ওহমের মান। কথা ক্লিয়ার? আচ্ছা, এগুলোই হচ্ছে তোমাদের একটু বেসিক, এগুলো হচ্ছে তোমাদের ডেমো দেখাচ্ছি শুধু। এই ডেমোগুলো একটু মাথায় গেঁথে নিবা, হ্যাঁ। এই ডেমোগুলো না বুঝলে কিন্তু ম্যাথ করতেই পারবা না। আচ্ছা ঠিক আছে, একটুকু শিখলাম, বেসিকটুকু শিখলাম। তো এখন আমরা কি করব? আমাদের পড়ালেখা শেষ, বাসায় চলে যাব না, পড়ালেখা এখনো শেষ হয়নি। আচ্ছা দেখো, তোমাদের একটা জিনিস কি মনে আছে? যে তোমরা দ্বিতীয় সেমিস্টারে যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 বইটা পড়ছিলা, সেটা হচ্ছে তোমাদের মূলত ডিসি সার্কিট। আর তোমরা যে বর্তমান ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইটা যে পড়তেছো, এটা হচ্ছে তোমাদের এসি সার্কিট। কথা বোঝা গেছে এক কথায়? আচ্ছা, তো তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1-এর যে বাধা পড়ছো সেটা হচ্ছে ডিসি সার্কিট। আর ডিসি সার্কিটের মোট বাধাটাকে বলছিলাম আমরা রেজিস্ট্যান্স,
অর্থাৎ আর বলছিলাম, তাই না? অর্থাৎ আর বলছিলাম ডিসি সার্কিটের সম্পূর্ণ মোড়কটাকে ধরছিলাম, সম্পূর্ণ বাধাটাকে আমরা রেজিস্ট্যান্স বলছিলাম। কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট 2 যে বইটা আছে সেটা হচ্ছে এসি সার্কিট, আর এসি সার্কিটের সম্পূর্ণ বাধাটা হচ্ছে ইম্পিডেন্স। সম্পূর্ণ বাধাটা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে তোমার জেড দ্বারা প্রকাশ করা হয়, ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেছে? এইটুকু বেসিক আলহামদুলিল্লাহ যদি তোমরা মাথায় নিতে পারো তো তোমাদের কোনো কষ্ট হবে না। বোঝা গেছে? তো এই গেল মূলত আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইয়ের প্রথম চ্যাপ্টারে, অর্থাৎ তোমার পুরো সার্কিট বইটার বেসিকটুকু। বোঝা গেছে? এই বেসিকটুকু তোমাদের লাগবেই সেটা পুরো বইটার জন্য। তো এটুকু তোমাদের জানলেই হবে, আর বেশি কিছু লাগবে না। তো দেখো, তোমাদের জন্য আমি একটা অঙ্ক উঠাই রাখছি। তো অঙ্কটা করার পাশাপাশি আরও কিছু বেসিক আছে, এগুলো আমরা জেনে নেব। তো দেখো, এখানে একটা অঙ্ক উঠাই রাখছি। তো অঙ্কটা কি একটু পড়ে নিই, তাই না? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে একটি প্যারালাল সার্কিট 230 ভোল্ট, একটি প্যারালাল সার্কিট 230 ভোল্ট। আচ্ছা, প্যারালাল সার্কিট কীরকম হয়? প্যারালাল সার্কিট এরকম হয় না? কলম লেখে না কেন? কলমের আবার কী অসুবিধা? দেখো, প্যারালাল সার্কিট কি এরকম হয় না? উপরে একটা রোধ থাকে, নিচে একটা রোধ, দুইটা মিলে তো প্যারালাল তৈরি হয়, তাই না? উপরেরটাকে আমরা ধরবো 1 নং শাখা, এবং নিচে যে রোধটা আছে এটাকে ধরবো আমরা 2 নং শাখা। ক্লিয়ার? এগুলো একদম বেসিক, তোমাদের এগুলো ডেমো দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো বেসিক। তাহলে আমাদের প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে একটি প্যারালাল সার্কিট 230 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে সংযোগ করা হলো। তাহলে 1 নং শাখায় 20 ওহম রেজিস্ট্যান্স ও 50 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে। 1 নং শাখায় কত আছে? 20 ওহম রেজিস্ট্যান্স ও 50 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে। তার সাথে 2 নং শাখায় 40 ওহম রেজিস্ট্যান্স ও 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? লাইন কারেন্টের পরিমাণ ও ফেজ কোণ নির্ণয় করতে হবে। এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে আমাদের এই অঙ্ক থেকে। বোঝা গেছে? তো এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কি করবা, এই যে ডিটেলসটা থাকবে সেই ডিটেলসটা অনুযায়ী একটা ফিগার ড্র করে নেবা। বোঝা গেছে? যে ডিটেলসটা থাকবে এই ডিটেলসটা অনুযায়ী তোমরা একটা সার্কিট বা ফিগার ড্র করে নিবা। বোঝা গেছে? তো একটা ফিগার ড্র করে নিই আমরা। তো দেখো আমাদের কি বলছে যে একটি প্যারালাল সার্কিটে 1 নং শাখায় কি বলছে? 1 নং শাখায় 20 ওহম রেজিস্ট্যান্স ও 50 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে। তাহলে 1 নং শাখায় আমরা যেগুলো আছে দিয়ে নিই। 1 নং শাখা, দেখো 1 নং শাখায় দেয়া আছে 20 ওহম রেজিস্ট্যান্স, তার সাথে কি আছে? যে 50 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, 50 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেয়া আছে। এখন একটা হচ্ছে 1 নং শাখা, এটা হচ্ছে 1 নং শাখা। এবং 2 নং শাখায় কি বলছে? যে 40 ওহম রেজিস্ট্যান্স ও 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেয়া আছে। তাহলে কত 2 নং শাখায়? 40 ওহম রেজিস্ট্যান্স ও 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে। 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে। 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে। তো এটা 40 ওহম রেজিস্ট্যান্স ও 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে। দেখো আমাদের তারপর কি বলছে? যে 230 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে সংযোগ দেয়া আছে। তাহলে সংযোগ করে দেই। 230 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে আমরা সংযোগ করে দিলাম সার্কিটটাকে। বোঝা গেছে? তো এখানে দেখো এটা হচ্ছে মূলত এসি সার্কিট, এটা মূলত এসি সার্কিট। বোঝা গেছে? আর এসি সার্কিটের একটা সাইন আছে, সেটা হচ্ছে যে এই রকম, সেটা হচ্ছে ঢেউয়ের মতো এইরকম। এই এসি সাইনটা তোমাদের মাস্ট বি দিতেই হবে, কারণ এসি সাইনটা না দিলে এটা বুঝতে পারবো না যে এটা কোন ডিরেকশনে আমরা কারেন্ট প্রবাহ করছি বা কারেন্টকে সাপ্লাই দিচ্ছি। বোঝা গেছে? তো এখন দেখো আমরা আরেকবার ডিটেলসটা করে নিই, তার সাথে আমরা ফিগারটা কি আছে কিনা সঠিক এটা একটু দেখে নিই। যে
কি বলছে যে একটি প্যারালাল সার্কিট 230 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে সংযোগ করা হলো, তাহলে 1 নং শাখায় 20 ওহম রেজিস্ট্যান্স ও 50 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেয়া আছে। তো 1 নং শাখায় আমরা 20 ওহম রেজিস্ট্যান্স তার সাথে 50 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি করছি, দেয়া নিছি। তারপর কি বলছে যে 2 নং শাখায় 40 ওহম রেজিস্ট্যান্স ও 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেয়া আছে। তারপরে 2 নং শাখায় 40 ওহম রেজিস্ট্যান্স তার সাথে 60 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দিয়ে নিছি। তারপর আমাদের কি বলছে, তারপর বলছে যে কি এটি একটি প্যারালাল সার্কিট। দেখো আমরা এটা প্যারালাল করে দিছি, এটা কিন্তু প্যারালাল করে দিছি, দুইটাকে প্যারালাল করে দিছি। তারপর কি বলছে, তারপর বলছে যে 230 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে সংযোগ করা হলো। দেখো 230 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে আমরা কি করে দিছি, সংযোগ করে দিছি সার্কিটটা, বোঝা গেছে। আচ্ছা, তোমাদের এখন কাজ হলো তোমরা এই যে সার্কিটটার মধ্যে যে কথাগুলো লিখছিলা এই কথাগুলো একটু সাইড নোট করে লিখে দিবা। দেখো তাহলে কি যে দেওয়া আছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস তোমাদের আরেকটু বেশি দেখাই রাখি, সেটা হচ্ছে যে দেখো এখানে যদি আমরা কারেন্টটা সাপ্লাই দিই, এই কারেন্টটা কি এখানে এসে ভাগ হবে না? ভাগ হয়ে কি দুই দিকে যাবে না, উপরে একটা নিচে একটা, দুইটা কারেন্ট দুই দিকে যাবে, দুইটা কারেন্ট। এই কারেন্টটা যদি এখানে আসে, এই কারেন্টটা এখানে আসার পর কি হবে, এই কারেন্টটা উপরে একটা যাবে নিচে একটা যাবে, তাহলে উপরে একটা শাখা আছে নিচে একটা শাখা। আর আমরা কি জানি, দেখো কারেন্টটা এখানে যাওয়ার পর দুইটা শাখায় দুই দিকে যাবে, দুইটা শাখায় দুই দিকে বাধা যাবে। আচ্ছা, আমরা এখানে কি পড়ছি একটু আগে, যে কারেন্ট এসি সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের বাধাটাকে আমরা ধরবো ইম্পিডেন্স, ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা অবশ্যই একটা শাখা, এটা অবশ্যই একটা শাখা, এবং এটা অবশ্যই একটা শাখা, এটা অবশ্যই একটা শাখা, এটা অবশ্যই একটা শাখা। তাহলে এখানে যদি কারেন্ট প্রবাহে যায়, কারেন্টটা এখানে যে দুইটা শাখায় যাবে না, দুইটা শাখার বাধাকে আমরা কি ধরতে পারি, Z1 Z2 ধরতে পারি না, যে Z1 এটা হচ্ছে Z2, কারণ কারেন্ট প্রবাহের বাধাটাই তো হচ্ছে ইম্পিডেন্স, আর ইম্পিডেন্সকে তো আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো কারেন্টটা এখানে যে দুইটা শাখায় দুই দিকে যাবে, কারেন্ট যাওয়ার ফলে এখানে একটা, এই শাখায় একটা বাধা পাবে, এই শাখায় একটা বাধা পাবে। তো এই উপরের শাখাটার বাধাকে আমরা ধরবো Z1, নিচের শাখার বাধাটাকে ধরবো Z2। এক কথায় না বুঝতে পারলে উপরেরটাকে Z1 ধরবা, নিচেরটাকে Z2 ধরবা অঙ্ক করার ক্ষেত্রে। ক্লিয়ার কথা? আচ্ছা, তার পাশাপাশি আর একটু দেখে নেই, সেটা হচ্ছে তোমাদের একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে মাথায় রাখবে এটা, সেটা হচ্ছে যে তোমাদের এই যে রেজিস্ট্যান্সের সাথে যদি ইন্ডাকট্যান্স থাকে, তাহলে একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে, আচ্ছা দেখো আমি লিখে দিই, তোমরা কিন্তু ওগুলো নোট করে রাখবা, নোট খাতা নিয়ে বসবা, বুঝা গেছে? আচ্ছা দেখো, আমরা জানি, আচ্ছা তো কি জানি, যে যদি রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকট্যান্স থাকে, তাহলে একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল, বোঝা গেছে? তাহলে যে আর এর সাথে যদি, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে যদি ইন্ডাকট্যান্স থাকে, সেক্ষেত্রে একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল। আর যদি রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে যদি ক্যাপাসিট্যান্স থাকে, তাহলে একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে যে আর মাইনাস জে অফ এক্স সি। এগুলো কিন্তু একদম বেসিক, এগুলো কিন্তু ম্যাথের কোনো অংশ না। হ্যাঁ, এমনি তোমাদের দেখাচ্ছি বোঝানোর ক্ষেত্রে। তো দেখো এই দুইটা ফর্মুলা একটু চোখ বুলাই না, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, একদমই না। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়ালেখায় আবার ফিরে আসি। তো দেখো এখানে তো কি কি দেয়া আছে, ভোল্টেজ কত দেয়া আছে, সাপ্লাই ভোল্টেজ আছে কত, 230 ভোল্ট। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে, ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা দুইটা শাখা পাইছি না,
আচ্ছা দেখো, উপরের শাখাটা হচ্ছে R1 এবং নিচের শাখাটা হচ্ছে R2। তাহলে R1 কত পাইছি আমরা? তাহলে আমরা R1 পাইছি কত? R1 পাইছি 20 ওহম এবং R2 পাইছি কত? R2 পাইছি কত? 40 ওহম। আচ্ছা, তারপরে দেখো এখানে যে ক্যাপাসিটি ইন্ডাকট্যান্সটা যে আছে, ইন্ডাকট্যান্সের মানটা কিসে আছে? ইন্ডাকট্যান্সের মানটা কি ওহমে আছে না? সেটা ওহমে থাকলে এটা কি হয়ে যায়? এক্সি। ওহমে থাকলে সেটা হয়ে যায় এক্সএল। আর এক্সএল সমান সমান যেহেতু ফ্রিকোয়েন্সি তোমার সরি এক্সএল সমান সমান কত হয়েছে? 50 ওহম। আমি একটু আগে বলছিলাম সেই প্রথমের দিক যে যদি ওহমে দেয়া থাকে সেক্ষেত্রে তো ভালো, আর না দেয়া থাকলে তো আমাদের সেটা কনভার্ট করে নিতেই হয়। কিভাবে আমি দেখাই দিছি। আচ্ছা, তাহলে নিচেরটা দেখো কি আছে? 60 ওহম দেয়া আছে। তাহলে যদি ওহমে দেয়া থাকে সেটা কি হয়ে যায়? এক্সি হয় না? আচ্ছা, এই যে এক্সি সমান সমান 60 ওহম। কথা ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতে পারছো? বুঝে থাকলে তো সমস্যা নেই, না বুঝে থাকলে তো অবশ্যই কমেন্ট বক্স তোমাদের খুলে রাখছি, একটু কমেন্ট কইরা দিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার বেশ ছোটো থেকে সিআইডি দেখতাম। হ্যাঁ, তো সিআইডি দেখতাম, তো এখানে যদি সিআইডিকে এই সমাধানটা করতে দেয়া হইতো, সিআইডি এসিপি প্রদ্যুমান স্যার কি বলতো জানো? এসিপি প্রদ্যুমান স্যার বলতো যে দয়া এখানে বুঝতে পারছো কি হয়েছে? তখন দয়া বলতো যে স্যার আমি তো বুঝতে পারিনি কি হয়েছে। তখন এসিপি প্রদ্যুমান স্যার বলতো যে এখানে তো যেটা ওহমে আছে সেটাকে এক্সেল দিয়ে রাখছি, যেটা ওহমে দেয়া আছে সেটাকে এক্সি দিয়ে রাখছি, এইটুকুই। এখন তারপর বলতো যে এখন কি করতে হবে? তারপর এসিপি প্রদ্যুমান স্যার বলতো যে দেখো না কি লেখায়, সেইটাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি কীভাবে করতে হয়। আচ্ছা, এখন তোমরা সার্কিটের মধ্যে যেগুলো লিখছো সুন্দর করে লিখে দিছো। এখন আরেকটা কাজ করতে হবে, তোমরা সুন্দর করে এখানে এখন যে যে 1 নং শাখা এবং 2 নং শাখাটা আছে, এই সুন্দর করে এই 1 নং শাখার মান এবং 2 নং শাখার মান বের করে দিবা। তাহলে সুন্দর করে 1 নং শাখার মানটা লিখে দিব। সুন্দর করে 1 নং শাখার মানটা লিখে দিব। বোঝা গেছে? তো 1 নং শাখায় কি আছে? 1 নং শাখায় আছে Z1। শাখাটাকে আমরা তো Z1 ধরছি, তাই না? তাহলে এটা হবে Z1। আচ্ছা, Z1-এ দেখো তো, Z1 শাখায় দেখো তো রেজিস্ট্যান্সের সাথে কি ইন্ডাকট্যান্স আছে না? রেজিস্ট্যান্সের সাথে তো ইন্ডাকট্যান্স আছে, তাই না? তাহলে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকট্যান্স থাকলে একটা ফর্মুলা দেখাইছি যে কি হয়, আর প্লাস জে অফ এক্স এল, তাই না? আচ্ছা, তাহলে এখানে আর এর মান কত দেখো তো? এখানে R1 শাখা 1-এর মধ্যে R1 এর মান কত আছে? 20 আছে না? এই যে 20 প্লাস যে এক্সেল এর মান কত পাইছি দেখো তো? এক্সেল এর মান পাইছি না 50, মানে 50। এই যে এটাই হচ্ছে তোমাদের শাখা 1-এর মান, এটাই হচ্ছে মূলত তোমাদের শাখা 1-এর মান। বোঝা গেছে? এখন সুন্দর করে শাখা 2টা যে আছে না, 2 নম্বর শাখাটা, ওইটা লিখে দিবা যে Z2 সমান সমান Z2-র মধ্যে দেখো তো রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স আছে না? তাহলে রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স থাকলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় R মাইনাস জে অফ এক্স সি। তাহলে এখানে R2, Z2-র মধ্যে R2-র মান কত দেখো তো? 40 না? আচ্ছা, মাইনাস যে এক্সির মানটা কত পাইছি এখানে? এক্সির মানটা কি 60 পাইছি না? আচ্ছা, এই হচ্ছে মূলত তোমাদের শাখা 1-এর মান, এই হচ্ছে শাখা 2-র মান। 1 নং শাখার মান পাইছি, 2 নং শাখারও মান পাইছি। আচ্ছা দেখো তো, এখানে যে বাধাটা পাইছি 1 নং শাখা এবং 2 নং শাখা, 1 নং এবং 2 নং শাখাকে যদি আমরা মিলিত করে দিই বা একসাথে করি, তাহলে আমরা কি টোটাল বাধাটা পাবো না? সার্কিটের মধ্যে যে টোটাল বাধাটা আছে, বাধাটা পাবো না? অবশ্যই পাবো। তাহলে এটা কি করব? এটাকে জেডটি দ্বারা প্রকাশ করব। সুতরাং জেডটি, বোঝা গেছে? তাহলে জেডটি মানে টোটাল ইম্পিডেন্স। আচ্ছা, তাহলে জেডটির মধ্যে দেখো তো টোটাল ইম্পিডেন্সটা Z1 এবং Z2 কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় আছে না? Z1 এবং Z2 প্যারালাল অবস্থায় আছে। তাহলে দুইটাকে প্যারালাল করে দেই। তাহলে Z1 প্যারালাল Z2। Z1-এর একটা মান পাইছো
জেড ওয়ানের একটা মান পাইছো, সেই মানটা হচ্ছে কি 20 প্লাস জে অফ 50, বোঝা গেছে? প্যারালাল। আর জেড টুর একটা মান পাইছো, সেই মানটা হচ্ছে 40 মাইনাস, মানে 40 মাইনাস জে অফ 60, বোঝা গেছে? তো এই ম্যাথগুলা তোমাদের ক্যালকুলেটরে করতে হবে, তো ক্যালকুলেটরে কিভাবে করতে হয় এটা আমি তোমাদের আজকের মধ্যে একটা ছোট্ট করে একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিবা, না হলে কিন্তু এই সমাধানগুলো করতে পারবে না, একদম কিন্তু সিআইডির মতো হয়ে যাবে পরে, পাক্কা। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে দেখো এটাকে আমরা একটু কনভার্ট করে নিই ক্যালকুলেটরে, দেখি কি মান আসে কি। তো মান আসে দেখি 20 প্লাস 50 প্যারালাল 40 মাইনাস 60, 40 মাইনাস 60, তো ফাইনালি মান আসতেছে 59 পয়েন্ট, মানে 59 আছে, এটা মান আসছে 59.45, 59.45 প্লাস জে অফ কত আসছে 23.24। আচ্ছা, এটা দেখো তো কিসে আছে, এই টোটালটাই মিল করে তো আমরা একটা মান পাইছি, সেই মানটা হচ্ছে 59.45, মানে 45 প্লাস জে 23.24। আচ্ছা, তো এই মানটা যে আছে না, এই মানটাকে আমরা কি রেক্ট্যাঙ্গুলারে রাখতে পারবো? এখানে দেখো তো কি ফর্ম, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম না, এখানে এটা জে আছে, আর জে থাকলেই সেটা কি ফর্ম, আমি প্রথমে বলছি সেটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, তাহলে এটা পুরোটা একটা কি ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্মে কি আমরা এটাকে রাখতে পারবো? কখনোই না, এটাকে আমাদের পোলার ফর্মে আনতে হবে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম থাকলেই সেটা হয়ে যাবে পোলার ফর্ম, আর পোলার ফর্ম থাকলেই সেটা হয়ে যাবে কি রেক্ট্যাঙ্গুলার ফর্ম, অর্থাৎ অদল বদল বলা চলে যেটা গ্রাম্য ভাষায়। হ্যাঁ, আচ্ছা, তো দেখো তাহলে যদি এটা রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে এটাকে কনভার্ট করে আমরা পোলারে নিই, 63 আচ্ছা, তো দেখো আমরা একটা মান পাইছি এটা পোলারে আনার পর, সেটা হচ্ছে যে 63 পয়েন্ট কত 48 অ্যাঙ্গেল অফ 21 পয়েন্ট কত 35, এই মানটা পাইছি আমরা রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করার পর আমরা এই মানটা পাইছি 63.48 অ্যাঙ্গেল অফ 21.35। কথা বোঝা গেছে? এখন আমাদের বলতে কি দেখো তো, আমরা ডিসি সার্কিট অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ একটা ফর্মুলা পড়ে আসছি না, যে আই সমান সমান ভি ভাগ, আচ্ছা এখানে লিখি, হচ্ছে না, দেখো আই সমান সমান ভি ভাগ আর, এই ফর্মুলাটা আমরা প্রথম ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ পড়ে আসছি না। তো দেখো এখানে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ যে বাধাটা পড়ছি, সেই বাধাটা হচ্ছে গিয়ে তোমার পুরো সার্কিট বইয়ের বাধাটা হচ্ছে রেজিস্ট্যান্স, কিন্তু এখানে আমরা কি বলবো ইলেকট্রিক্যাল সার্কিট 2, আর ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর যে বাধাটা আছে সেটা হচ্ছে ইম্পিডেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড। তাহলে এখানে বাধাটা যেহেতু হচ্ছে ইম্পিডেন্স, তাহলে সেটা হবে জেড। আরে ভাই দেখিস না কেন, বাধাটা হচ্ছে কি জেড, তাহলে এখানে আর এর বদল আমরা জেড লিখে দিতে পারি, কারণ জেডটাই তো এখানে বাধাটা ধরবো, আমরা জেডটাকেই তো আমরা বাধা হিসেবে এখানে ধরবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন কি করব, যেখানে লাইন কারেন্টের পরিমাণ, তাহলে এখানে যেহেতু এটা বুঝতে পারছো তাহলে এইটুকু মিশাই দিয়ে, আমার যেহেতু জায়গা নেই। আচ্ছা,
দেখো মিশাই দিলাম। দেখো ফর্মুলাটা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আই সমান সমান ভি ভাগ জে টি, তাই না? এখন ভির মান পাইছিলাম কত? ভির মান পাইছিলাম হচ্ছে গিয়ে তোমার 200 230 230। জেডটির একটা মান পাইছিলাম, জেডটির একটা মান পাইছিলাম ফাইনালি। সে মানটা হচ্ছে কি 63.48 অ্যাঙ্গেল অফ 21 পয়েন্ট কত 35, তাই না? তো আমি আবারও বলে রাখতেছি, এই ম্যাথগুলো যে আছে, এই ক্যালকুলেশনগুলো যে আছে, এই ক্যালকুলেশনের একটা ভিডিও তৈরি করে আমি আজকের মধ্যেই দিয়ে দেবো। তোমরা একটু ভিডিওটা দেখে নিবা। বোঝা গেছে? তো এখানে মান আসছে কত 230 ভাগ 63.48 অ্যাঙ্গেল অফ 21.35। আচ্ছা, তো দেখো একটা ফাইনালি একটা মান পাইছি আমরা। সে মানটা হচ্ছে গিয়ে তোমার 3 পয়েন্ট, ফাইনালি মানটা হচ্ছে 3.60 অ্যাঙ্গেল অফ -21 পয়েন্ট কত 35। আমরা এই মানটা পাইছি আই এর থেকে। তো এখন আমাদের তো প্রশ্ন ছিল যে লাইন কারেন্টের পরিমাণ ও ফেজ কোণ নির্ণয় করো, তাই না? আচ্ছা, এখন এখানে লাইন কারেন্ট কোনটা, ফেজ কোণ কোনটা, এটা কিভাবে চিনবা তোমরা? এটা কিভাবে চিনবা? সে চেনার সহজ উপায় হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা যে আছে না, অ্যাঙ্গেলটার মানটাকে আমরা ধরবো ফেজ কোণ, আর অ্যাঙ্গেলটার সামনে যে মানটা থাকবে সেটাকে ধরবো লাইন কারেন্ট বা কারেন্টের মান। কারেন্টের মানকে ধরবো আমরা, অ্যাঙ্গেলের সামনে যে মানটা থাকবে সেটাকে ধরবো কারেন্টের মান, আর অ্যাঙ্গেলের পরে যে মানটা থাকবে সেটাকে ধরবো ফেজ কোণ বা থিটার মান। এটা একটু মনে রাখবা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে সুন্দর করে লিখে দিবা যে সুতরাং লাইন কারেন্টের মান হচ্ছে তোমার কত 3.60, আর ফেজ কোণের মানটা কত দেখো তো? আমাদের প্রশ্নেই তো বলছে যে লাইন কারেন্টের মান তো পাইলাম, এখন আছে ফেজ কোণের মান। ফেজ কোণের মানটা বের করতে হবে। তাহলে সুতরাং ফেজ কোণের মান, ফেজ কোণের মান আমি কি বলছি যে অ্যাঙ্গেলের পর যেটা মান থাকবে সেটাই হচ্ছে ফেজ কোণের মান, সেটাই হচ্ছে থিটার মান। তাহলে মানটা হবে কত -21.35। এটাই হচ্ছে ফাইনালি তোমাদের অ্যান্সার। এই ম্যাথগুলোতে কি কোনো প্রবলেম আছে? মনে করি না আহামরি কোনো প্রবলেম আছে। দেখো তোমাদের যে ডিটেলসটা থাকবে সেই ডিটেলসটা অনুযায়ী একটা ফিগার ড্র করে নিতে হবে। নেওয়ার পর হচ্ছে গিয়ে তোমাদের যে এখানে যে তুমি যেগুলো লিখছো সেগুলো একটু অল্প একটু সাইড নোট করে দিবা। দেওয়ার পর হচ্ছে গিয়ে তোমার শাখা 1-এর মান বের করবা একবার, শাখা 2-র মান একবার বাইর করবা। করার পর টোটাল যে শাখা 1 শাখা 2টা আছে টোটালটাকে জেডটি দ্বারা প্রকাশ করবা, মানে অর্থাৎ টোটাল ইম্পিডেন্স জেডটির মান বাইর করবা। হ্যাঁ, বাইর করার পর হচ্ছে গিয়ে তোমাদের যেটা বাইর করতে বলবে প্রশ্নে, তারপর সেটা বাইর করতে বলবো। তোমাদের মূলত এই যে জেডটি আছে না, এই জেডটির মান পর্যন্ত সব অধ্যায়ে এই পর্যন্ত তোমাদের কি করতে হবে, বের করতে হবে। দেন হচ্ছে গিয়ে তারপর তোমার যে প্রশ্নে যেটা বের করতে বলে সেইটা তোমাকে বের করতে হবে। বোঝা গেছে? এই পর্যন্ত সবগুলা ম্যাথের মধ্যেই কি করতে হবে। তারপর হচ্ছে গিয়ে অন্য যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা সমাধান করতে হবে। কথা বোঝা গেছে আমার? আচ্ছা, তো এরপরে আরেকটা অঙ্ক করলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা, তাই না? অঙ্কগুলো কি একদম মধুবাদুর মতো কি চেষ্টা করো। বোঝা গেছে? আচ্ছা,